ঠিক আছে, ব্রডকাস্টিং দুই ভাবে শিখছিলাম। একটা হচ্ছে এই যে এনওয়ে ইউনিকাস্ট অ্যাপ্রোচ, এটা অ্যাকচুয়ালি কিভাবে কি করে যে তোমার একজন কপি পাঠায় সবার জন্য সে মানে কপি পাঠাবে এবং সবাইকে পাঠিয়ে দিবে। আর একটা হচ্ছে সে যার সাথে কানেক্টেড মানে তার নাইবার তাকে পাঠাবে, তার নাইবার আবার তার যতগুলো নাইবার আছে তাকে পাঠিয়ে দিবে। এইভাবে আলটিমেটলি এক সময় কিন্তু সবার কাছে চলে যাবে মেসেজটা। সো দুইটাই হচ্ছে দুই ধরনের ওয়ে, বাট আমাদের গোল ছিল যে ব্রডকাস্টিং করা। ব্রডকাস্টিং মানে হচ্ছে সবার কাছে আমি সেম মেসেজ পাঠাবো সেটা। সো দুইটা অ্যাপ্রোচ দেখাইছিলাম, ঠিক আছে। সো এটা গত দিনের পড়া। এখন আজকে আমরা ফ্লাডিং শুরু করব, ঠিক আছে। এবং এটা বেশ ইন্টারেস্টিং টপিক এবং খুবই হচ্ছে মানে কমন সেন্স থেকে এটা আসলে বোঝা যায়, ঠিক আছে। তো তোমরা যখন পুরাটা আমি বলবো তখন বুঝবা যে আসলে খুবই সিম্পল একটা আইডিয়া, বাট এই আইডিয়ার উপরে বেস করেই আমরা হচ্ছে পরবর্তীতে ডিভিআর অ্যালগোরিদম দেখবো, ঠিক আছে। ডিস্টেন্স ভেক্টর রাউটিং, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং ওয়ার্ল্ড একটা বিখ্যাত অ্যালগোরিদম, ঠিক আছে। সো আমরা আস্তে আস্তে দেখবো। সো ফার্স্টে আমরা দেখবো ফ্লাডিং, ঠিক আছে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবা। এখানে কেউ যেন এমন করো না যে এটা জাস্ট ক্লাসে জয়েন করে কিছু শুনবো না। মানে এখন শুনলে তোমাদের আর পরে রেকর্ডারটাও দেখা লাগবে না। সো যারা এখানে আসো অ্যাটলিস্ট শোনো, তাহলে পরে রেকর্ডার দেখার সময় নষ্ট হবে না। আর অনেক সময় লাইভ একটা জিনিস শোনা এবং সেখান থেকে বুঝে কোশ্চেন করা, এটা অনেক ইফেক্টিভ, ঠিক আছে। তোমার রেকর্ডেড ভিডিও থেকে তুমি ওই অ্যাডভান্টেজটা পাবা না। সো বি কেয়ারফুল। সো দেখো, ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্লাডিং। সো ফ্লাডিং এটা আসলে কি, ঠিক আছে। প্রথম কোশ্চেন আমাদের এইটা মাথায় আসে এটা দেখার পরে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রডকাস্টিং এর জন্য একটা পপুলার টেকনিক, ঠিক আছে, ফ্লাডিং। সো আমরা এর আগে কিন্তু অলরেডি একটা টেকনিক দেখছি, এনওয়ে মাল্টি ইউনিকাস্ট, ঠিক আছে। বাট ফ্লাডিং হচ্ছে ব্রডকাস্টিং এর জন্য একটা মানে ফেমাস অ্যাপ্রোচ, ঠিক আছে। এবং এটা তুমি এখানে হচ্ছে দুই ভাবে তুমি ফ্লাডিং করতে পারো। মানে ব্রডকাস্টিং এর জন্য যে ফ্লাডিং ইউজ করবা, দুই ধরনের ফ্লাডিং ইউজ করতে পারো। একটা হচ্ছে কন্ট্রোলড ফ্লাডিং আর একটা হচ্ছে আনকন্ট্রোলড ফ্লাডিং, ঠিক আছে। সো নাম শুনে বুঝতে পারছো, কন্ট্রোল ফ্লাডিং এ হচ্ছে কিছু কন্ট্রোলিং মেকানিজম থাকবে যেটা দিয়ে তুমি আসলে ফ্লাডিংটা কন্ট্রোল করতে পারবা, মানে কাস্টমাইজ করতে পারবা। আর আনকন্ট্রোল ফ্লাডিং মানে সেটাকে কোনো কন্ট্রোলিং কোনো মেকানিজম নাই, ঠিক আছে। সো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে এখানে কন্ট্রোলিং কোনো মেকানিজম নাই, ওখানে একটু ঝামেলা হবে আনকন্ট্রোল ফ্লাডিং এ। সো আমরা এই প্রোস এন্ড কনস গুলো এখন দেখবো, কন্ট্রোল ফ্লাডিং আর আনকন্ট্রোল ফ্লাডিং এর ডিটেলসটা দেখবো। স্যার মেইনলি ফ্লাডিং এর কাজটা কি স্যার, যদি এক কথা একটু বলতেন তো। ব্রডকাস্টিং, ব্রডকাস্টিং মানে ফ্লাডিং এর কাজ হচ্ছে তুমি একটা মেসেজ পাঠাবা, ব্রডকাস্ট করবা, সবাই ওই মেসেজটা পেয়ে যাবে, ঠিক আছে। এই ব্রডকাস্টিং করার প্রসেসে হচ্ছে আমরা ফ্লাডিং বলতেছি, একটা টেকনিক ব্রডকাস্টিং করার, একটা টেকনিক হচ্ছে ফ্লাডিং, ঠিক আছে। জি স্যার। সো দেখো, ফার্স্ট আমরা আনকন্ট্রোল ফ্লাডিংটাকে এটা দেখি। সো আনকন্ট্রোল ফ্লাডিং এ কি হয় যে একটা নোড যখন কাউকে মেসেজ পাঠাইতে চাই, মানে সিম্পল একটা সোর্স নোড থাকবে আর ডেস্টিনেশন নোড থাকবে। তো ব্রডকাস্টিং এ হচ্ছে ডেস্টিনেশন নোড, সোর্স বাদে সবাই, ঠিক আছে। তার মানে সোর্স যে মেসেজটা পাঠাইতে চাই সে তো সবাইকে পাঠাইতে চাই, তার মানে তার কাছে ডেস্টিনেশন সবাই। এখন সবাই তো আর একটা নোডের সাথে কানেক্টেড থাকে না, তাই না? একটা গ্রাফের কথা চিন্তা করো, একটা নোডের সাথে সব নোড কানেক্টেড থাকে না। সো সেটা হচ্ছে তোমাকে বিভিন্ন নোডের বাই দিয়ে বাই পৌঁছানো লাগে, ঠিক আছে। সো এই সোর্স নোড, ঠিক আছে, একটা যে ডেটা প্যাকেট বলতে আমরা ডেটা প্যাকেট বুঝাচ্ছি বা মেসেজ, ঠিক আছে। সোর্স নোড হচ্ছে ওই তোমার ডেটা প্যাকেটের একটা কপি পাঠাই তার নাইবর গুলোকে, মানে নাইবর মানে কি, তার সাথে ডিরেক্টলি কানেক্টেড তারা। সো একটা নোডের সাথে যতগুলো নাইবর আছে সবাই তার সাথে ডিরেক্টলি কানেক্টেড, এই কারণেই তাকে নাইবর বলতেছে। সেই সব নাইবর গুলোকে সে হচ্ছে তার ওই ডেটা প্যাকেটের কপিটা পাঠায়, ঠিক আছে। এখন যখন একটা নোড এই ব্রডকাস্টিং প্যাকেট, যে প্যাকেটটা ব্রডকাস্ট করতে হবে সেটা রিসিভ করে, সে কি করে সেই প্যাকেটটা ডুপ্লিকেট বানায় তার সাথে আবার যারা সবাই কানেক্টেড আছে তারা হচ্ছে কি করে সেটাকে ফরওয়ার্ড করে তার সব নাইবার গুলোকে। এখন এখানে একটা শর্ত মেনে চলে যে এইটা হচ্ছে যেই নোড থেকে আসছে সে তাকে ফরওয়ার্ডার করবে না, বাট আর অন্য যে নোড গুলো তার সাথে কানেক্টেড তাকে ফরওয়ার্ড করবে। ফর এক্সাম্পল, এখানে ধরো একটা নোড আছে, ঠিক আছে, তারপরে তোমার বি একটা নোড আছে, তারপরে সি একটা নোড আছে, তারপরে এখানে হচ্ছে ডি একটা নোড, এগুলো নোড। সো এই যে
এইখানে এর সাথে বি কানেক্টেড, এর সাথে সি কানেক্টেড, সির সাথে আবার ডি কানেক্টেড, ঠিক আছে। আবার ডির সাথে হচ্ছে তোমার এই যে ই, আবার হচ্ছে এফ, ঠিক আছে। সো এখন এই যে এ হচ্ছে সোর্স নোড আমার, ঠিক আছে, এ থেকেই স্টার্ট হয়েছে মেসেজটা ডেলিভার হওয়া। সো এ হচ্ছে আমার একটা মেসেজ পাঠালো, তো সে কাকে পাঠাবে, সি কে পাঠাবে আর বি কে পাঠাবে। সো এই যে সির কাছে মেসেজ আসবে আর বির কাছে আসবে। কেন আসবে বলা হয়েছে যে যে প্রথমে তো এর এই তো ব্রডকাস্টিং করবে, সে যেহেতু তার সোর্স নোড হচ্ছে এ, ঠিক আছে, আর ডেস্টিনেশন হচ্ছে এফ, ঠিক আছে, এটা হচ্ছে ডেস্টিনেশন, এই যে এটা হচ্ছে ডেস্টিনেশন আর এটা হচ্ছে সোর্স, ঠিক আছে। তো আমরা এ থেকে এফ এ পাঠাতে চাই, তো ডিরেক্ট আমরা পাঠাইতে পারবো না। সো এখানে আনকন্ট্রোল ফ্লাডিং এ কি হবে, যে সোর্স সে প্রথমে তার সাথে তার যে নাইবার আছে, এখন এর নাইবার আছে দুইজন, এই যে বি আর সি। সো সে বি কে পাঠাবে আর সি কে পাঠাবে, পাঠাইলো। এখন বির সাথে আর কেউ কানেক্টেড নাই, সে কাউকে পাঠাবে না। এবং নিয়ম হচ্ছে কোনো একটা নোট যখন যার কাছ থেকে নোট মেসেজটা পাবে বা ডেটা প্যাকেট পাবে তাকে পাঠাবে না, বাট অন্যান্য যতগুলো নাইবার আছে সবগুলোকে পাঠাই দিবে। সো দেখো এ থেকে এর নাইবার কোনটা, সি আর বি, তো সি আর বি দুইজনকেই পাঠাই দিবে। সো এখন এই যে সি তে মেসেজ আছে আর ধরো বি তে মেসেজ আছে, এখানে চলে আসলো, ঠিক আছে। তো এ সি আর বি তে মেসেজ আছে, এখন সি আর বি দুইজনই সেম ডেটা প্যাকেট রাখছে, এখন বির সাথে এ কানেক্টেড, বাট এ থেকেই তো সে মেসেজ পাইছে, তাই এ কে সে আর ফরওয়ার্ড করবে না, বাট এদিকে এর বির সাথে আর কেউ কানেক্টেড নাই। সো এই জায়গাতে মেসেজ সে রেখে দেবে, সে আর পাস করবে না, তার কাছে রেখে দিল, যেহেতু তার আর ফরওয়ার্ড করার কেউ নাই, যার কাছ থেকে পাইছে তাকে সে ফরওয়ার্ড তো করবে না, এটা ফ্লাডিং এর নিয়ম। এখন সি যখন এর কাছ থেকে পাইছে, তো এ কে তো ফরওয়ার্ড করবে না সে, ঠিক আছে, এ কে সে কখনোই ফরওয়ার্ড করবে না, কেননা এ থেকেই সে মেসেজটা পাচ্ছে। তো সি ফরওয়ার্ড করবে হচ্ছে কি, তার যে নাইবার আছে এ আর ডি, কিন্তু এ থেকে সে ডেটা প্যাকেটটা পাইছে তাই সে ফরওয়ার্ড করবে না, বাট ডি কে সে এখন ফরওয়ার্ড করবে। সো ডি কে ফরওয়ার্ড করলো, এখন মেসেজ আছে ডির কাছে, এখন ডি পাইছে সির কাছ থেকে, সো সি কে সে কখনোই ফরওয়ার্ড করবে না, যার কাছ থেকে পাচ্ছে তাকে সে ফরওয়ার্ড করবে না, এটাই নিয়ম ফ্লাডিং এ। সো কিন্তু তার সাথে আরো দুইটা নাইবার আছে, তার তো তিনটা নাইবার সি ই এফ, এই যে ডি এর তিনটা নাইবার সি ই এফ, এবং সি থেকে তো সে মেসেজ পাইছে, তো সি কে সে ফরওয়ার্ড করবে না, কিন্তু সে ই কে ফরওয়ার্ড করবে আর এফ কে ফরওয়ার্ড করবে, যেহেতু ই আর এফ থেকে সে পায় নাই। সো সে এখন ই কে পাঠাই দিল, এফ কে পাঠাই দিল। সো এখন ই আবার তার সাথে কেউ তো কানেক্টেড নাই, সো তার কাছে থেকে গেল, আর এফ তো আমরা এফ এর কাছে পাঠাইতে যাচ্ছিলাম, এফ এখন পেয়ে গেল। সো ফাইনালি আমার ব্রডকাস্টিং সাকসেসফুলি। সো আমি সবার কাছে পাঠাই দিয়েছি, এবং আমি পার্টিকুলারলি যদি একজনের কাছে পাঠাইতে চাই এফ, তাও আমি দেখো পাঠাইতে পারবো। সো এখানে আমি যদি চাই ফ্লাডিং এর মাধ্যমে সবাইকে পাঠাবো, সেটাও সম্ভব। ফ্লাডিং এর মাধ্যমে আমি যদি চাই একজনকে পাঠাবো, সেটাও সম্ভব, কেননা সবাই পাওয়া মানে সবার ভিতরে একজন তো থাকবেই। সো ফ্লাডিংটা ক্লিয়ার তোমাদের কাছে? আনকন্ট্রোল ফ্লাডিং, এটা কি ক্লিয়ার? স্যার আরেকবার বললে একটু ভালো হয় স্যার। কোথায় বুঝো নাই সেটা বলো। আমি বুঝতে পারছি তোমাদের বুঝাই সমস্যা হইতে পারে, ঠিক আছে, ওই কারণে কোথায় বুঝো নাই সেটা বলো, তাহলে এটা সবার জন্য ভালো হবে, তোমার জন্য ভালো হবে, ঠিক আছে। মানে আবার স্যার গোড়া থেকে বলেন, এটার মানে হচ্ছে তুমি এতক্ষণ ঘুমাচ্ছিলে, ঠিক আছে। না স্যার ঘুমাচ্ছিলাম না স্যার, একটু স্যার। স্যার মানে হচ্ছে, স্যার হ্যাঁ, আমি যদি শুধু স্পেশালি ই কে পাঠাইতে চাই তখন এফ কে পাঠাবো না, মানে আপনি যে প্রসেসটা বলেন এটা তো ডির কাছে গেলে ইর কাছেও চলে যাবে, এফ এর না, কাছেও চলে যাবে। হ্যাঁ, এটা তো তো ব্লাডিং তো ব্রডকাস্টিং এর একটা মেথড, ব্রডকাস্টিং এ সবার কাছেই যাবে। সো ও তুমি তো আর এখানে ইউনিকাস্ট করতেছো না যে ইর কাছে যাবে, সেই প্রসেসও আছে। তখন কিভাবে করতে হয় সেটা আমরা অলরেডি তোমাদের সাথে আলোচনা করছি আগে। ফ্লাডিং আমি মেইনলি ব্রডকাস্টিং এর জন্য কথা বলতেছি, ফ্লাডিং কিন্তু ব্রডকাস্টিং টেকনিক। তুমি তখন যেটা করবা, তুমি একটা প্যাকেট পাঠাবা, এটা হচ্ছে ডেটা প্যাকেট, এখানে হচ্ছে তুমি সোর্স আইপি দিয়ে দিবা, ধরো সোর্স আইপি আর ডেস্টিনেশন আইপি, ডিআইপি মানে ধরো ডেস্টিনেশন আইপি, ঠিক আছে। সো তুমি এই প্যাকেট, এটা হচ্ছে টোটালটা ডেটা প্যাকেট, এইটা সে এই এ থেকে পাঠাবে, তো সি দেখবে যে এই যে ডেস্টিনেশন আইপি, এখানে এর সাথে সে কানেক্টেড আছে কিনা, যদি থাকে তাহলে সে পাঠাবে, না হলে পাঠাবে না। এই জিনিসটা আমি একটু পরেই দেখাবো ডিভিআর অ্যালগরিদমে। সো তুমি আগে জানতে চাইলে বলে আমি জাস্ট একটু ফ্লেভার দিলাম, ঠিক আছে, এই যে এখানেই দেখাবো। সো তখন সে জাস্ট দেখবে যে তুমি যাকে পাঠাইতে যাচ্ছ সেই আইপিটা সে রিচ করতে পারবে কিনা তার নাইবার দিয়ে,
যদি পারে তাহলে সে সেটা ফরওয়ার্ড করাবে, না হলে সে সেখানে ডিসকার্ড করে দেবে। সো নর্মালি বি তে এসে দেখো এটা ডিসকার্ড হবে, কেননা বি ধরো ই কে পাঠাইতে পারবে না, বাট সি পারবে। কিভাবে পারবে? ডি থ্রো দিয়ে। তাই সে ডি কে পাঠাই দেবে। ডি তখন দেখবে যে তার সাথে ই কানেক্টেড, সো সে এফ কে না পাঠায় ডিরেক্ট ই কে পাঠাই দেবে। দ্যাটস ইট। এটা হচ্ছে ইউনিকাস্ট, যেটা তোমার বুঝছি। সবার সবার কাছে যাচ্ছে না। বাট আমি যেটা দেখাচ্ছি সেটা ফ্লাডিং। এবং ফ্লাডিং এই যে দেখো, একটু আগেও একজন কোশ্চেন করছিল সেম কোশ্চেন, সেটা হচ্ছে ফ্লাডিংটা আসলে কি। এটা হচ্ছে ফ্লাডিংটা এই যে পপুলার টেকনিক ফর অ্যাচিভিং ব্রডকাস্ট। সো এটা আসলে ব্রডকাস্টিং এর জন্য। সো ফ্লাডিং কথাটা আসা মানেই তখন তুমি কাউকে ইন্ডিভিজুয়ালি পাঠাবে না, সবার কাছেই যাবে, সেটা তোমাকে ইনশিওর করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন যে বললে যে ফ্লাডিংটা হচ্ছে আসলে কি, এখন আমাকে এমনি তুমি তুমি প্রথম থেকেই বুঝো, সমস্যা নাই। তুমি আমাকে প্রথম থেকে কোশ্চেনটা করো, যাতে তোমারও অসুবিধা হয় অন্যজনেরও সুবিধা হয়। ঠিক আছে, মানে যেটা কোশ্চেন আছে সেটা বলো, মানে কোথা থেকে বুঝো নাই এগুলো তুমি দরকার হয় 10টা কোশ্চেনে ভাগ করো, ভাগ করে আমাকে একে একে বলো। ঠিক আছে, ডিসকাশন ওয়েতে যদি একটা জিনিস বোঝা যায় সেটা হচ্ছে তোমাদের মানে আন্ডারস্ট্যান্ডিংটা এখানে ভালো হবে। সো শুধু তুমি না, মানে এখানে একাধিক জন এই কোয়েশ্চেনে অংশগ্রহণ করতে পারো, সমস্যা নাই। সো আমরা আবার প্রথমে ফিরে যাই, আনকন্ট্রোল ফ্লাডিং। ঠিক আছে, আনকন্ট্রোল ফ্লাডিং এ আমাদের উদ্দেশ্যটা কি? সবাইকে মেসেজ পাঠাবো। সো এখন আমি তোমাদের সিনারিও বলে দিই, তোমরা এখান থেকে কোয়েশ্চেন করো। যে এই যে এইটা হচ্ছে আমাদের সোর্স নোড এ, এ থেকে আমি ডেটা পাঠাবো, ডেটা প্যাকেট পাঠাবো সবার কাছে। এবার এখান থেকে তোমরা কোয়েশ্চেন শুরু করো, মানে যেটা বুঝো নাই। না স্যার, এখন বুঝছি স্যার। আমি যে সি থেকে ইতে কিভাবে যাচ্ছে আর বি থেকে কেন যাচ্ছে না ওটা স্যার বুঝতেছিলাম না, পরে বলছেন এখন বুঝছি। আচ্ছা আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? কারো যদি ক্লিয়ার না হয় বললো কিন্তু, মানে মানে এখানে আনইজি ফিল করে চুপ মারে থাকাটা কিন্তু বোকামি হবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আমাকে আবার বুঝাইলে ভালো হয়। জি স্যার। না স্যার, ঠিক আছে, আচ্ছা বুঝলাম স্যার। আচ্ছা, 201 আবার বুঝাইলে তার ভালো হয়। ঠিক আছে, আবার দেখো এখানে দেখো মেইনলি আমি এই যে দেখো যে আমি আসলে সবকিছু মুছে দিই। দাঁড়াও। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। ওকে, আচ্ছা এবার দেখো, যখন হচ্ছে মেইনলি আমরা ধরো একটা নোট থেকে পাঠাবো, এখানে এ থেকে পাঠাচ্ছি। ঠিক আছে, এ থেকে যখন আমরা এখানে পাঠাবো, সো এ থেকে এখানে ধরো বি, এখানে ধরো সি, এখানে ধরো ডি। ঠিক আছে, এখানে এখন ওই যে আগের সিনারিওটা আনি, এখানে ই, জাস্ট অর্ডারিংটা চেঞ্জ করে দিলাম। সো এ বির সাথে কানেক্টেড, এ ইর সাথে, বি আবার সির সাথে, সি আবার ডির সাথে। তো এখন দেখো আমি এ থেকে ব্রডকাস্টিং করছি, তো এ কি করবে? তার সাথে যে নাইবার গুলো আছে তাকে মেসেজ পাঠাই দেবে। ই আর বি হচ্ছে নাইবার। সো এখন ইর কাছে মেসেজ চলে আসলো আর বির কাছে চলে আসলো। সো এখন একই ডেটা প্যাকেট এই দুইজনের কাছে। তো এখন ই তো আর কারো কাছে ফরওয়ার্ড করার কিছু নাই, ই এর থেকে পাইছে, সো যার কাছ থেকে পাইছে তাকে তো আর আমার ফরওয়ার্ড করার দরকার নাই। আমি তো ই তো এর কাছ থেকে পাইছে। সো এ আর এ কে আবার ফার্দার ফরওয়ার্ড করবে না ওই মেসেজটা। সো তার সাথে আর কোনো নাইবার নাই, একটা নাইবার আছে এ, বাট এর কাছ থেকে সে পাইছে, সো একে আর ফরওয়ার্ড করবে না। সো ই তার কাছে মেসেজটা রেখে দেবে, দ্যাটস ইট। এখন বির কাছে মেসেজ আসছে, বির নাইবার কয়জন? দুইজন, এ আর সি। বির নাইবার হচ্ছে এ আর সি, মানে এই যে এই একটা আর এই একটা। এখন এর কাছ থেকেই তো সে মেসেজ পাইছে, তাই একে আর ফরওয়ার্ড করবে না। ঠিক আছে, সো এই লিঙ্কটা ফরওয়ার্ড সে করবে না, সে পাইছে এর কাছ থেকে। তো সে জাস্ট সি কে ফরওয়ার্ড করবে, এই যে এখানে সি কে চলে আসবে, বি থেকে সি। তো এখন সির কাছে আসলো। এখন সির নাইবার কয়টা? দুইটা। সির নাইবার হচ্ছে বি আর ডি, বি আর ডি। এখন সি হচ্ছে বির কাছ থেকে মেসেজ পাইছে, তাই বি কে আর সে ফরওয়ার্ড করবে না। সে হচ্ছে তার বাকি নাইবারটাকে ফরওয়ার্ড করবে, ডি কে। সো ডি কে ফরওয়ার্ড করে দিল, ডির কাছে চলে আসলো। ডি নাইবার শুধু একটা, সি নিজে। তো সির কাছ থেকে সে পাইছে, সো সি কে সে আর ফরওয়ার্ড করবে না। আর অন্যদিকেও ফরওয়ার্ড করার জায়গা নাই। সো আলটিমেটলি ফ্লাডিংটা আমার এখন শেষ হয়ে যাবে। সো এটাই হচ্ছে আনকন্ট্রোল ফ্লাডিং। মানে একটা নোড তার সমস্ত নাইবার নোডকে ফরওয়ার্ড করবে, এক্সেপ্ট যার কাছ থেকে পাইছে তাকে ফরওয়ার্ড সে করবে না। ঠিক আছে, মানে যার কাছ থেকে পাইছে তাকে সে ফরওয়ার্ড করবে না, বাকি সব নাইবারকেই ফরওয়ার্ড করবে। এটাই হচ্ছে মানে
ব্রিফলি যদি তুমি আনকন্ট্রোল ফ্লাডিংটা বুঝতে চাও সেটা। এবার বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, সো আমাকে একজন এমনি ব্যাখ্যা করে বলো তো তাহলে আনকন্ট্রোল ফ্লাডিংটা মানে কিভাবে কাজ করতেছে। স্যার আনকন্ট্রোল ফ্লাডিংটা স্যার যখন যেখান থেকে মেসেজটা আসবে তার যে নেইবার নোড গুলো আছে সেই নোড গুলাতে পাঠিয়ে দেবে, কিন্তু নেইবার নোড গুলাতে যাওয়ার পরে সেটা তখন প্যারেন্ট হয়ে যাবে, সে আগের যে নেইবার নোডটাই যে নেইবার নোড থেকে পরেরটায় আসছে সেটাতে ব্যাক করবে না, কিন্তু সামনে যদি ওর যদি হচ্ছে নেইবার নোড থাকে পরবর্তী, তাহলে সেগুলোতে ফরওয়ার্ড করবে স্যার, এবং সবগুলোতে ফরওয়ার্ড করবে। এক্স্যাক্টলি, যার কাছ থেকে আসতেছে না তাকে ফরওয়ার্ড করবে না, বাট বাকি সব নাইবারকে ফরওয়ার্ড করবে। যদি থাকে তাহলে ফরওয়ার্ড করবে। গুড, হ্যাঁ এইটাই একদম পারফেক্ট। ঠিক আছে, সো আমরা হচ্ছে আনকন্ট্রোল ফ্লাডিংটা তাহলে বুঝে ফেললাম। সো এইখানে আমি যেগুলো বলছি এই কথাগুলো এখানে বলা আছে, মানে এইটাই স্লাইড তো আমি তোমাদের দিয়ে দিব, তো তখন তোমরা দেখবা, জাস্ট এই কথাগুলো মিলাই দেখবা যে এই যে when a node receives a broadcast packet, it duplicates the packet and forwards it to all of its neighbors except the neighbors from which it received the packet। ঠিক আছে, মানে যার কাছ থেকে রিসিভ করছে তাকে বাদ দিয়ে বাকি সকল নাইবারকে সে পাঠাবে। ঠিক আছে, আর আনকন্ট্রোলড ফ্লাডিং এর উদ্দেশ্যটা কি? দ্য সোর্স নোড সেন্ডস এ কপি অফ দ্য প্যাকেট টু অল অফ ইটস নাইবার্স, মানে এইভাবেই সে প্রতিটা নোড তার সকল নাইবারকে পাঠায় এবং এইভাবে আস্তে আস্তে ফরওয়ার্ড করে ব্রডকাস্টিং করে। আর এটা হচ্ছে আনকন্ট্রোল ফ্লাডিং। সো আনকন্ট্রোল ফ্লাডিং এর কিছু প্রবলেম আছে, ঠিক আছে, সেই প্রবলেম নিয়ে আমরা এখন কথা বলবো। সো নরমালি তুমি দেখো যে এই যে এখানে ধরো যদি নোডগুলো এইভাবে থাকে, নোডগুলো একটা রাউটার হিসেবে চিন্তা করো, ঠিক আছে, তাহলে আরো বেশি রিয়েলিস্টিক হবে। মেইনলি এগুলো এক একটা রাউটার ধরো, সো তারা সবাই এইভাবে কানেক্টেড, এ বির সাথে কানেক্টেড, এ সির সাথে, বি সির সাথে, মানে তারা একটা সাইকেল ফর্ম করছে, এটা হইতেই পারে। ঠিক আছে, একে অপরের সাথে রাউটার গুলো কানেক্টেড ওয়্যার দিয়ে। এখন এ হচ্ছে তোমার ব্রডকাস্টিং শুরু করলো, আনকন্ট্রোল ফ্লাডিং শুরু করলো, ভালোভাবে বুঝো আর কি। তো এ কি করবে, কাকে কাকে পাঠাবে? বলো, আনকন্ট্রোল ফ্লাডিং এর ইয়ে মেকানিজম ইউজ করে বলো, এ ডেটা কাকে পাঠাবে, কাকে কাকে? স্যার এ কে পাঠাতে পারবে, আবার বি কেও পাঠাতে পারবে। হ্যাঁ, সে দুইজনকেই পাঠাবে, যেহেতু বি আর সি দুইজনই তার নাইবার এবং তাদের কাছ থেকে সে তো কোনো ডেটা প্যাকেট পায় নাই, সো দুইজনের কাছে পাঠাবে। সো বি আর সির কাছে এখন ডেটা প্যাকেট আছে। এখন বি আর সি উভয়ে নিজের মতো স্বাধীনভাবে কাজ করবে। বি হচ্ছে কি করবে, এর কাছ থেকে পাইছে বলে এ কে ফরওয়ার্ড করবে না, বাট সি কে ফরওয়ার্ড করে দেবে। সি হচ্ছে এর কাছ থেকে পাইছে, সো এ কে ফরওয়ার্ড করবে না, কিন্তু বি কে ফরওয়ার্ড করবে। দেখো বি কিন্তু অলরেডি এর কাছ থেকে পাইছে, দেন স্টিল আবার সির কাছ থেকে সে পাচ্ছে, সো সে দুইবার পাওয়া হলো। তারপরে কি হবে ইটারেশনে, দেখো বি হচ্ছে সির কাছ থেকে পাইলো, কিন্তু এর কাছ থেকে তো এইবার পায় নাই, সো সে আবার এটা এ কে ফরওয়ার্ড করবে ইটারেশনে। দেন এ আবার বির কাছ থেকে পাইছে, সেকে তাকে না দিয়ে আবার সি কে দেবে। সো এইভাবে একটা ইনফিনাইট লুপে পড়ে যাবে। ঠিক আছে, যে এখানে তো সবাই মানে একটা সাইকেল ফর্ম করে রাখছে। সো আলটিমেটলি তো মানে তোমার ডেটা প্যাকেট যে কোনো একটা নোড থেকে আসবে, তো সেই নোডটাকে বাদ দিয়ে সে পরের নোডটাকে পাঠাবে। সো এইভাবে দেখো কন্টিনিউয়াসলি একটা সাইকেল চলতেই থাকছে। ঠিক আছে, এইভাবে সারা জীবন এরা একে অপরকে ডেটা পাঠাই যাবে, ব্রডকাস্টিং কোনো মানে থামবে না। ঠিক আছে, সো এইটা একটা বিগ প্রবলেম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার এখানে ফার্স্টে যেটা হলো এ থেকে বি তে গেছে, সো এইটা কিন্তু বি থেকে এ তে যাইতে পারবে না, সিতে চলে আসছে। এ থেকে শুধু বিতে যায় না, বি না আর সি। স্যার, জি স্যার বুঝছি, মানে বি আর সি তে আসছে, বাট বি থেকে কিন্তু আর এ তে যাইতে পারেনি, এই জন্য কারণ যেহেতু হ্যাঁ ওখান হ্যাঁ থেকে আসছে, হ্যাঁ, শুধু এই যে বি থেকে প্রথমে সি বি, তে গেছে। হ্যাঁ প্রথমে বি থেকে সিতে গেল। এবার দেখো বি থেকে আবার কার কাছে যাবে। দেখো এটা মানে তুমি এমনি নিজে একটা ট্রি বানাও, প্রথমে গেল কি এ থেকে আসছে বি আর সি তে, রাইট? জি জি স্যার। এই ট্রি বোঝা যাচ্ছে তো? জি আমি স্যার। আসলে মানে মাউস দিয়ে লেখা যেমন হয় সেই রকমই করার চেষ্টা করছি। ঠিক আছে, বুঝে নিও, না বুঝলে বললাম, আমি দাঁড়াও আর একটু ট্রিটা একটু বেটার ওয়ে থেকে করি। এ থেকে আসতেছে বি আর সি তে, শেষ। এবার দেখো বি তো এ থেকে পাইছে, এ কে পাঠাবে না, তো বি পাঠাবে আবার সি কে। সি এ থেকে পাইছে, এ কে আর পাঠাবে না, বিও তার নাইবার, তাহলে বি কে। দেন আবার এখানে সি বি এর কাছ থেকে পাইছে, তো কাকে পাঠাবে, এ কে। বি সির কাছ থেকে পাইছে, কাকে পাঠাবে, এ কে পাঠাবে। একে পাঠাবে। এইভাবে দেখো চলতেই থাকবে, এটা এই ট্রি কোনো শেষ হবে না।
ঠিক আছে, মানে এই জিনিসটা চলতেই আছে। সো মানে কন্টিনিউয়াসলি এটা চলতেই থাকবে। সো এটা এটা ইনফিনাইট লুপে পড়ে গেছে। ঠিক আছে, এটা একটা বিগ প্রবলেম। এইটা এখানে বলতেছে ইচ ব্রডকাস্ট প্যাকেট উইল সাইকেল ইনডিফিনাইটলি। ঠিক আছে, এটা ঘুরে ফিরে দেখো একটা সাইকেল হয়ে গেছে, এ থেকে বি তে আসছে, দেন সি তে, দেন আবার এ তে, আবার এ থেকে যাবে বি তে, মানে এটা কন্টিনিউয়াসলি একটা রিপিটেড ওয়েতে চলতেই থাকবে। সো দ্যাটস এ বিগ প্রবলেম। এবং এখানে তোমার ব্যান্ডউইথ ওয়েস্টেজ হচ্ছে। একই মেসেজ বারবার যদি পাঠাতে হয়, সেখানে তোমার তোমার লিঙ্কে তো একটা ব্যান্ডউইথ আছে, মানে অনেক কিছু ওয়েস্টেজ হচ্ছে, তোমার রিসোর্সের হিউজ ওয়েস্টেজ হচ্ছে। সো দ্যাটস এ বিগ প্রবলেম। এটা আনকন্ট্রোল ফ্লাডিং এর একটা প্রবলেম। ঠিক আছে, এবং সেখানে বলতেছে যে এইখানে এমন যখন হবে যে একটা নোড, ঠিক আছে, এটা জাস্ট করি সবকিছু আবার মানে ইয়েতে যাই, যখন এমন হবে যে এই যে এ একটা নোড অনেকগুলো নোডের সাথে কানেক্টেড, বি সি, আবার সি আবার বির সাথে কানেক্টেড, আবার এদিকে আছে ডি, ডি আবার বির সাথে কানেক্টেড, এদিকে আছে আবার হচ্ছে এফ। ঠিক আছে, এই এফ আবার দেখা যাচ্ছে এই এর সাথে কানেক্টেড, এইভাবে। এখন তুমি যখন এ থেকে পাঠাবা, এ থেকে ডেটা পাঠালে, তো সে কাকে পাঠাবে? প্রথমে বি কে পাঠাবে, সি কে পাঠাবে, এফ কে পাঠাবে। ঠিক আছে, এ বি সি এফ, এদেরকে পাঠাইলো। দেন হচ্ছে বি আবার কাকে পাঠাবে? এ থেকে পাইছে, এ থেকে পাইছে বলে এ কে আর পাঠাবে না, কিন্তু সে সি কে পাঠাবে, ডি কে পাঠাবে। সো এইভাবে পাঠাইলো। ডি আবার যখন বির কাছ থেকে পাইছে, সে আবার এফ কে পাঠাবে, সি সি কে পাঠাবে। এফ যখন আবার ডির কাছ থেকে পাইলো, সে আবার এ কে পাঠাবে। সো এখানে তো ইনফিনাইট লুপ হবে, এই লুপটার কারণে তো ইনফিনাইট লুপ ক্রিয়েট হবেই। এই যে এখানে একটা লুপ আছে, দেখো লুপ কয়েকটা আছে, এইটা একটা লুপ, তারপরে আবার এই পুরাটা একটা লুপ, প্লাস একটা নোড যখন একাধিক নোডের সাথে কানেক্টেড আছে, সবার কাছ থেকে সে একবার করে পাবে। যেমন দেখো, বি হচ্ছে এর সাথে কানেক্টেড, ডির সাথে কানেক্টেড, সির সাথে কানেক্টেড। সো বি একবার এর কাছ থেকে পাবে, একবার সির কাছ থেকে পাবে, একবার ডির কাছ থেকে পাবে, একই প্যাকেট সে একাধিক। তার মানে হচ্ছে একটা নোড যতগুলো নাইবারের সাথে থাকবে, রিডান্ডেন্ট কপি, মানে সে যতগুলো কানেক্টেড তার থেকে এক কম সংখ্যক রিডান্ডেন্ট পাবে। তার মানে বি হচ্ছে তিনটার সাথে কানেক্টেড, এ ডি আর সি। তো প্রথম যেটা পাবে সেটা তো তার আসলে দরকার, কিন্তু বাকি দুইটা আছে রিডান্ডেন্ট কপি আসবে, যেটা হচ্ছে অলরেডি সে পাইছে, তারপরে আবার স্টিল তার কাছে আসতেছে এবং সে ফরওয়ার্ডও করতেছে। সো এটা এখানে বলতেছে যে যখন একটা ওয়েন এ নোড ইজ কানেক্টেড টু মোর দেন টু আদার নোডস, ঠিক আছে, মানে দুই বা ততোধিক নোডে থাকবে, ইট উইল ক্রিয়েট অ্যান্ড ফরওয়ার্ড মাল্টিপল কপিজ অফ দ্য ব্রডকাস্ট প্যাকেট, ইচ অফ হুইচ উইল ক্রিয়েট মাল্টিপল কপিজ অফ ইটসেলফ at other nodes with more than two neighbors and so on। মানে জিনিসটা হচ্ছে ওই যে যতগুলো এক্সট্রা নাইবার থাকবে, একটার বেশি যতগুলো নাইবার থাকবে, ততগুলোই কিন্তু তার কাছে ঘুরে ফিরে আসার চান্স আছে। ঠিক আছে, যে তোমার এই রকম যখন কানেক্টেড এই সিনারিও গুলো হবে, তোমার রাউটার গুলো কে কার সাথে কিভাবে কানেক্টেড থাকবে এইটার তো কোনো হিসাব থাকবে না। ঠিক আছে, তুমি তো আর পুরো পৃথিবীর মানে নেটওয়ার্কিং সিস্টেমটা এইভাবে ফিক্স করে রাখতে পারো না। সো এইটা একটা আনকন্ট্রোল ফ্লাডিং এর ঝামেলা, যে যখন একটা নোড একাধিক নোডের সাথে কানেক্টেড থাকে, দুই বা ততোধিক, সেক্ষেত্রে মাল্টিপল কপি জেনারেট হয়। এটা আসলে খুবই ওয়েস্টেজ অফ ব্যান্ডউইথ, যেহেতু আমাদের এই রিসোর্সটা সীমিত। সো আমরা এটা যদি ওয়েস্ট হয়, এটা খুবই খারাপ। এবং এইটাকে বলা হয় হচ্ছে ব্রডকাস্ট স্টর্ম। ঠিক আছে, এই যে একটা একাধিক নোডের সাথে কানেক্টেড, সে আবার একাধিক নোডের সাথে কানেক্টেড, এবং এই কারণে মাল্টিপল মানে রিডান্ডেন্ট কপি ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটাকে বলে ব্রডকাস্টিং স্টর্ম। ঠিক আছে, সো এইটা হচ্ছে কি হয় যে তোমার ব্রডকাস্টিং প্যাকেটটা মানে ইনলেস মাল্টিপ্লিকেশন, মানে ব্যাপারটা হচ্ছে অসংখ্য সংখ্যক হচ্ছে তোমার এই ডেটা প্যাকেট গুলো ক্রিয়েট হচ্ছে এবং সেটা ফরওয়ার্ড হচ্ছে, বাট যেটা আসলে আমাদের এক্সপেক্টেড না। একই জিনিস এইভাবে ঘুরে ফিরে পুরো নেটওয়ার্কে ইয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে অসুবিধাটা হচ্ছে যে একই প্যাকেট ঘুরে বেড়ায়, আমার ব্যান্ডউইথটা নষ্ট হচ্ছে। পরে দেখা যাচ্ছে ব্যান্ডউইথের অভাবে একটা আমার আর একটা ডেটা, ইউনিক ডেটা, সেটা ডিসকার্ড করে দিচ্ছে। ঠিক আছে, যেটা আমার পাঠানো দরকার সেটা আসলে জায়গা পাচ্ছে না যাওয়ার জন্য, কিন্তু যেটা অলরেডি সবাই জেনে গেছে যে ডেটা প্যাকেটটা, সেইটা দেখা যাচ্ছে আমার নেটওয়ার্কে এইরকম মানে জাস্ট আননেসেসারি আমার ব্যান্ডউইথটা ওয়েস্ট করতেছে। সো দ্যাটস এ বিগ প্রবলেম। ঠিক আছে, সো আমরা এখন যেটা হচ্ছে এটাকে বলতেছে কি ব্রডকাস্টিং স্টর্ম। সো ব্রডকাস্টিং স্টর্মটা কি, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো তাহলে? যে আননেসেসারি ডেটা প্যাকেট গুলো
তোমার হচ্ছে দুই বা ততোধিক ওয়াটার মানে রাউটার যে আছে সেগুলোতে এই যে মানে আননেসেসারি জাস্ট ফরওয়ার্ডিং হচ্ছে, যেটা হওয়ার দরকার ছিল না। মানে একই ডেটা প্যাকেট সে অলরেডি রিসিভ করছে আগে, বাট স্টিল তার কাছে আরো সব তার সাথে যে নাইবার গুলো আছে তাদের কাছ থেকে আসতেছে। তো এটাকে বলে ব্রডকাস্টিং স্টর্ম। স্টর্ম বলতেছে এই কারণে, রাউটার তো আর 4টা 5টা রাউটার নিয়ে একটা নেটওয়ার্ক গঠিত হয় না, ঠিক আছে? সেখানে মানে হাজার হাজার রাউটার থাকে। সো এই জিনিসটা তোমার এখানে কি হবে যে ওই জিনিসগুলো এইভাবে যখন একটা রাউটারের সাথে একাধিক রাউটার কানেক্টেড থাকবে, তো সেখানে ব্রডকাস্টিং স্টর্ম হইতে বাধ্য, ঠিক আছে? সো দ্যাটস অ্যানাদার বিগ প্রবলেম ফর আনকন্ট্রোল ফ্লাডিং। সো এখানে জাস্ট প্রবলেম গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এটা নিয়ে তো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? কার কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, সো এখন দেখো এই আনকন্ট্রোল ফ্লাডিং এর প্রবলেমটা সলভ করার জন্যই আসছে হচ্ছে কন্ট্রোল ফ্লাডিং, ঠিক আছে? কন্ট্রোল ফ্লাডিং এর উদ্দেশ্যই হচ্ছে ব্রডকাস্টিং স্টর্মটা থামানো এবং ব্যান্ডউইথটাকে তোমার ওয়েস্টেজের হাত থেকে বাঁচানো, ঠিক আছে? আমরা ব্রডকাস্টিং করার দরকার করে দেবে, কিন্তু সেখানে হচ্ছে আননেসেসারি ব্যান্ডউইথ ওয়েস্ট করবে না, এবং ব্রডকাস্টিং স্টর্মটা যাতে না হয় সেই স্টেপ নেবে। সো এটা হচ্ছে দুই ভাবে করা যায়, ঠিক আছে? সো কন্ট্রোল ফ্লাডিং দুই ভাবে করবা, এবং ওই প্রবলেমগুলো, এই যে আগের এই প্রবলেমগুলো সলভ করবা কিভাবে। একটা প্রসেস হচ্ছে তোমার এই যে সিকোয়েন্স নাম্বার কন্ট্রোল ফ্লাডিং, আর একটা হচ্ছে রিভার্স পাথ ফরওয়ার্ডিং বা রিভার্স পাথ ব্রডকাস্ট। তো আমরা ফার্স্টে দেখি সিকোয়েন্স নাম্বার কন্ট্রোল ফ্লাডিং কি। সিকোয়েন্স নাম্বার কন্ট্রোল ফ্লাডিং হচ্ছে যখন এই যে মেসেজগুলো পাঠাচ্ছে, এই যে ডেটা প্যাকেটগুলো যাবে, যাওয়ার সাথে সাথে কি হবে, ওই ডেটা প্যাকেট একটা সিকোয়েন্স নাম্বার থাকবে, ঠিক আছে? ধরো এ যখন বির কাছে পাঠালো, ঠিক আছে? সো এর বির কাছে একটা ডেটা পাঠালো, ধরো একটা ডেটা প্যাকেট ডি, এটা ধরো ডেটা প্যাকেট, এর একটা সিকোয়েন্স নাম্বার ধরো এটা 1 নম্বর ডেটা প্যাকেট। তো এ বির কাছে পাঠাবে 1, সির পাশে পাঠাবে 1, মানে ওই ডেটা প্যাকেটের সিকোয়েন্স নাম্বার পাঠাইলো। বি আবার ডি কে দিবে 1। এখন এইটা বি যে ডি কে 1 দিয়ে দিল, এবার সি যখন আবার ডি কে পাঠাবে, দেন সে 1 যেই দেখবে এটা ডিসকার্ড করে দিবে, কেননা অলরেডি 1 নম্বর প্যাকেট সে বির কাছ থেকে পাইছে। এফ আবার ডির কাছ থেকে নেবে 1 নম্বর। সো এইভাবে সিকোয়েন্স নাম্বার দেখে সে দেখবে যে তার কাছে যে সিকোয়েন্স নাম্বার অলরেডি সে আগে ফেস করছে, সেই একই সিকোয়েন্স নাম্বারের প্যাকেট তার সে পাইছে কিনা। যদি পাই, সে হচ্ছে সেটা ডিসকার্ড করে দিবে সাথে সাথে। সো তুমি যত ডেটা প্যাকেট দিবা সবার আলাদা আলাদা সিকোয়েন্স নাম্বার দিবা, ধরো এইভাবে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। সো এই সিকোয়েন্স নাম্বার দেখে সে আইডেন্টিফাই করবে সে ডেটা প্যাকেটটা অলরেডি আগে ফেস করছে কিনা। যদি করে তাহলে সেটা সাথে সাথে ডিসকার্ড করে দেবে, কোনো প্রসেসই করবে না। সো আলটিমেটলি ক্ষতি নাই, সে অলরেডি সেটা পাইছে এবং ফরওয়ার্ড করে দিছে আগে। সো এই একই সিকোয়েন্স নাম্বারের জিনিস তো ফরওয়ার্ড করা তার দরকার নেই, সে অলরেডি সেই দায়িত্বটা অলরেডি পালন করছে। সো এটা হচ্ছে খুব ইজিলি একটা সলিউশন চলে আসলো, আমাদের আনকন্ট্রোল ফ্লাডিং এর প্রবলেমটা সলভ হয়ে যাবে, ব্রডকাস্ট স্টর্মিং আর হবে না, এবং ইনফিনাইট লুপে পড়বে না, ঠিক আছে? আগে যে প্রবলেমটা হচ্ছিল মানে এবিসি, এই যে এখানে একটা লুপ ক্রিয়েট হচ্ছে এবং এ বির কাছে, বি সির কাছে, সি এর কাছে, এটার হবে না। সে সিকোয়েন্স নাম্বার দেখে জাস্ট একবারই ফরওয়ার্ড করবে, করে তারপরে ডিসকার্ড করে দেবে, শেষ। ডিসকার্ড করে দিলে সে তো আর ফরওয়ার্ড করবে না, তো ওই জায়গায় স্টপ হয়ে যাবে, ঠিক আছে? সো সিকোয়েন্স নাম্বার ফ্লাডিংটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার। বলো। এখন এখানে যেহেতু আমার এ থেকে বি আর সি তে 1 যাচ্ছে, সেহেতু সেই জন্য বি থেকে সি তে আর এটা যাচ্ছে না, যেহেতু একবার না, চলে গেছে। একবার তো আমার চলে বি থেকে তো স্যার সি তে যাচ্ছে, বি থেকে তো ডি তে যাচ্ছে 1, হ্যাঁ, তাহলে স্যার সি থেকে তো আর ডি তে যাবে না। না, সি থেকে ডি যদি পাঠায়ও সে ডিসকার্ড করে দেবে। সেট সো করে দিই। ডি তো আর ওইটা ফ্লাডিং করতেছে না, সো আলটিমেটলি ইনফিনাইট লুপে পড়ার কোনো চান্স নাই। ওকে স্যার, বুঝছি। আচ্ছা, সো আমি আবার এইটা রাখি, বাকি সব এটা আবার সেকেন্ড টাইম আবার বুঝাতে কাজে লাগবে। সো এবার দেখো, এইটা গেল প্রথমটা, সিকোয়েন্স নাম্বার কন্ট্রোল ফ্লাডিং। সো এই রেড কালারে দেখো লেখা আছে, ইফ ইট হ্যাজ অলরেডি রিসিভড এন্ড ফ্লাডেড ইন অ্যান আর্লিয়ার কপি অফ প্যাকেট হোয়েন নট টু ফ্লাড এ প্যাকেট। মানে হচ্ছে সে জাজ করবে যে এটা সে অলরেডি ফেস করছে কিনা, যদি রিসিভ না করে ওই সিকোয়েন্স নাম্বার তাহলে ফরওয়ার্ডিং করবে, আদারওয়াইজ করবে না। সো সেকেন্ড হচ্ছে রিভার্স পাথ ফরওয়ার্ডিং বা রিভার্স পাথ ব্রডকাস্ট, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি করে, যে এইটা হচ্ছে তোমার কন্ট্রোল ফ্লাডিং,
ঠিক আছে, এবং প্রতিটা ডেটা প্যাকেট যখন পাঠাই স্বাভাবিক সব ফ্লাডিং এ তার একটা সোর্স অ্যাড্রেস থাকে যে কোথা থেকে সে আসতেছে, ঠিক আছে, যে এই মানে মাল্টি ব্রডকাস্টিংটা কে করতেছে তার একটা মানে সোর্স অ্যাড্রেস থাকে, আইপি অ্যাড্রেস, ঠিক আছে। সো এখন এই যে তোমার সোর্স অ্যাড্রেস থেকে আসতেছে, ঠিক আছে, সো এটার কাজটা হচ্ছে ফরওয়ার্ডিং এর কাজটাই হচ্ছে যে তোমার ডেটাগুলো ফরওয়ার্ড করা, ঠিক আছে। তো ফরওয়ার্ড যে করবে, ঠিক আছে, সো এই যে এখানে কন্ট্রোল রিভার্স ফরওয়ার্ডিং এর উদ্দেশ্যটা কি দেখো, যে যখন এটা কিভাবে প্রবলেমটা সলভ করতেছে, যখন এই যে এ বির কাছে ডেটা পাঠাইলো, ঠিক আছে, এ বির কাছে একটা ডেটা পাঠাইলো, ধরো এটা ডি, ধরো আমরা এই স্টার চিহ্ন দিই, বির কাছে একটা ডেটা পাঠাবে, সির কাছে ওইটা পাঠাবে। সো যখন কেউ ডেটা পাবে সে দেখবে যে যার কাছ থেকে ডেটা পাঠাইলো তার মানে সোর্স, যে এই ডেটার সোর্স যে সে যার কাছে ডেটা পাঠাইলো সোর্স থেকে তার কাছে পৌঁছানোর শর্টেস্ট পাথে সে আছে কিনা। এখন দেখো এ আর বি যখন ডেটা পাঠাইলো, বি পাচ্ছে এর কাছ থেকে, তো বি তে মানে এ থেকে বি তে যাওয়ার শর্টেস্ট পাথে বি আছে, স্বাভাবিকভাবে সে ডিরেক্টলি তার সাথে কানেক্টেড, সো সে তো তার শর্টেস্ট পাথই, সো তখন সে সেটা একসেপ্ট করবে এবং ওই যেখান থেকে আসতেছে ওইটা বাদে বাকি সব জায়গায় ফরওয়ার্ড করবে, ঠিক আছে, ফরওয়ার্ড করবে। অনুরূপ ভাবে দেখো ডির কাছে যখন আসবে, ডি দেখো যে ডি দেখবে যে ডি যে বির কাছ থেকে আসতেছে, ঠিক আছে, এটা কি তার কাছে শর্টেস্ট পাথ কিনা। এখন এটা আরো ভালো বোঝার জন্য তোমাদের আমি একটু টোপোলজিটা চেঞ্জ করে বুঝাই, ঠিক আছে, কারণ এখানে সাইকেল আছে, এই কারণে তোমরা জিনিসটা এখানে হচ্ছে গিয়ে এটা হবে যে তোমাদের একটু বুঝতে সমস্যা হইতে পারে, ঠিক আছে। সো মেইনলি দেখো এ, তারপরে এখানে বি, ঠিক আছে, বির পরে হচ্ছে সি, ডি, ঠিক আছে, আর এই যে এখানে, ঠিক আছে। সো এখানে আসলো, এবার দেখো, সো এ থেকে একটা মেসেজ যাবে, কার কাছে যাবে, বি আর ডির কাছে, ঠিক আছে, সো বি আর ডির কাছে গেল, সো বি আর ডির কাছে গেল, আর এই যে এর সাথেও একটা কানেক্টেড করে দিই, সি আর ডি একে অপরের সাথে কানেক্টেড, বুঝা যাচ্ছে, সি আর ডির সাথে কানেক্টেড। জি স্যার। তো এ বি আর ডি কে পাঠাবে, ঠিক আছে, পাঠালো, সো বি আর ডি এখন ওই মেসেজটা পাইছে, এখন বিটা দেখতেছে যে সে যার কাছ থেকে মেসেজ পাঠাইছে তার কাছে পৌঁছানোর জন্য ওই তার কাছে দুইটা ওইটা শর্টেস্ট পাতে আছে কিনা, তার মানে বি এর কাছ থেকে পাইছে, তো বি দেখবে এ থেকে বি তে আসার জন্য শর্টেস্ট পাতে সে আছে কিনা। সো নরমালি শর্টেস্ট পাতে তো আছে, কেননা এ থেকে বি ডিরেক্টলি চলে যাওয়া যায়, তো এটাই শর্টেস্ট পাথ, ঠিক আছে। আর কোনোভাবে যদি যাও তুমি সেটা শর্টেস্ট পাথ থাকবে না, যেমন তুমি এ থেকে ডি তে গেলে দেন বি তে গেলে ওটা শর্টেস্ট পাথ হবে না, ঠিক আছে। তো শর্টেস্ট পাথ এ থেকে বি তে যাওয়ার এইটাই, সো তার মানে সে একসেপ্ট করবে এটা। তারপর এ থেকে মেসেজ গেছে ডি তে, সো দেখবে যে ডি দেখবে যে এ থেকে ডি তে যাওয়ার জন্য, এ বলতে এখানে সোর্স বোঝাচ্ছে, ঠিক আছে, ডেটা মানে প্যাকেটের যে সোর্স যে সে, ঠিক আছে, তো সোর্স বোঝাচ্ছে, তো এ থেকে ডি তে আসা শর্টেস্ট পাথ এইটাই, সো সে সেটা একসেপ্ট করবে, ঠিক আছে। তারপরে দেখো যে বি ডেটা আছে, ডির কাছেও ডেটা আছে, এখন কি করবে, বি আর ডি উভয়ই সি কে কিন্তু ফরওয়ার্ড করবে, ঠিক আছে। সো সির কাছে ওই ডেটাটা আসবে, ডিও পাঠাবে। এখন কথা হচ্ছে সি দেখবে যে বির কাছ থেকেও আসলো, বির কাছ থেকেও আসলো, আবার ডির কাছ থেকেও আসলো, এখন সি স্যার বি, দেখবে স্যার বি তো ডি কেও পাঠাবে না, বি হ্যাঁ আর ডি পাঠাবে, এরও তো লিংক আছে। পাঠাবে, আমি একটা পার্টিকুলার সিনারিও নিয়ে কথা বলতেছি, হুম। ঠিক আছে, ডিটাও আসবো, আমি এখন সি নিয়ে কথা বলতেছি। সো সির কাছে আসবে বি থেকেও ডি থেকেও, এখন সি জাজ করবে যে আমার এখানে ডেটার সোর্স হচ্ছে এ, এখন সি দেখবে যে এ থেকে সি তে আসার শর্টেস্ট পাথে বি আছে কিনা, যদি থাকে বিটটা একসেপ্ট করবে, আদারওয়াইজ রিজেক্ট করবে। এখন দেখো এ থেকে সি তে যাওয়ার শর্টেস্ট পাথ কি বলো, এ থেকে সি তে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে তুমি এই যে দেখো এ বি সি আর এ ডি সি, এখন শর্টেস্ট পাথটা তুমি কিভাবে জাজ করবা, এই যে এখান থেকে তো একটা ডিস্টেন্স থাকবে গ্রাফে, তো এখানে ধরো ডিস্টেন্স আছে 2, এখানে 3, ঠিক আছে, নরমালি আমি এই গ্রাফেই দিয়ে দিই,
এ থেকে বি 2, আর এটা 3, আর এটা ধরো 5, আর এটা 2, ঠিক আছে, আর এটা ধরো 10। সো এখন তুমি দেখো যে এই প্রথম এ বি সি এটাতে হচ্ছে ডিস্টেন্স কত, 5, তাইলে এই যে এই এখান থেকে এই যে বি থ্রো দিয়ে আসা যে পাথটা সেটা ডিস্টেন্স হচ্ছে 5, মানে এ থেকে বি 2 আর বি থেকে সি হচ্ছে 3, তাহলে 5। আর এ থেকে এই যে এ ডি সি, এখানে এ ডি হচ্ছে 5, আর তোমার ডি থেকে সি হচ্ছে 2, তাহলে 5 আর 2 এ 7, তো একটা ডিস্টেন্স 5 আর একটা ডিস্টেন্স 7। সো শর্টেস্ট পাথ হচ্ছে এই বি থ্রো দিয়ে যেটা আসছে সেইটা, এবং শর্টেস্ট পাথে বি আছে, শর্টেস্ট পাথে কিন্তু ডি নাই, কেননা শর্টেস্ট পাথ তো এইটা। সো এই বিটা হচ্ছে আমার শর্টেস্ট পাথে আছে, সো সে বিটটা অ্যাকসেপ্ট করবে আর ডিটা রিজেক্ট করবে, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা এবার আসি আরেকজন যে বললো ডির ক্ষেত্রে, এখন ডিউ সে প্যাকেট পাবে। সো আমি এটা এগুলো মুছে দিই। ডির ক্ষেত্রে সিনারিওটা আমি এবার কল্পনা করি। ডির ক্ষেত্রে আমি ধরো যে এখানে এই যে এখানে দিয়ে দিই, ধরো এই যে 2, 5, এখানে 10, ঠিক আছে, সরি এখানে 3 দিছিলাম, 3, এখানে 10, এখানে 5। সো বি ডি ডেটা পাবে কার কাছ থেকে, ধরো ডি ডেটা পাবে এই যে বি যখন প্রথমে ডি এর কাছ থেকে পাইলো, মানে এ পাঠালো বির কাছে এবং ডির কাছে, এই দুইজনের কাছে ডেটা আছে, তো ডি ফরওয়ার্ড করবে বি আর সি কে, বি ফরওয়ার্ড করবে কাকে, সি আর ডি কে। সো ডি যখন ডেটা পাবে, ধরো সাপোজ ডেটা পাইলো সে বি আর সির কাছ থেকে ডেটা পাইলো, তো বি আর সির কাছ থেকে ডেটা যখন পাবে, সে দেখবে যে বি আর সি, এই যে ধরো বি আর সি এই দুইটার কাছ থেকেই যখন ডি ডেটা পাবে, সে দেখবে এ থেকে আসার জন্য এ থেকে ডি তে আসার জন্য শর্টেস্ট পাথে বি আছে না সি আছে। তো এ থেকে ডি তে আসার জন্য শর্টেস্ট পাথে দেখো যে শর্টেস্ট পাথে অ্যাকচুয়ালি কি হবে, যে এই 2 আর এই 10, 12, বি থ্রো দিয়ে এটা হচ্ছে 12, আর সির থ্রো দিয়ে হচ্ছে 3 আর 2 এ 5, আর এখানে হচ্ছে তোমার 2, 7, 7, আর অলরেডি হচ্ছে এখানে তোমার কি 12। সো সে তখন সেটা একসেপ্ট করবে, ঠিক আছে, যে শর্টেস্ট পাথ হচ্ছে তোমার কি হচ্ছে, যে শর্টেস্ট পাথে সে হচ্ছে আছে কিনা, যদি থাকে তাহলে তারটা রিটার্ন ইয়ে করবে, একসেপ্ট করবে, আদারওয়াইজ করবে না। সো বাকিগুলো রিজেক্ট করে দেবে। সো এখানে সুবিধাটা যেটা হচ্ছে, যে ধরো এটা এখন আমি যদি একদম ইয়ে বলি, যে ধরো এই যে আমার সির কাছে একাধিক জায়গা থেকে প্যাকেট আসতেছে, ধরো সির কাছে আসতেছে ডি ই এফ থেকে, এই 3টা রাউটার থেকে সি রাউটারের কাছে প্যাকেট আসতেছে, সে দেখবে সোর্স নোডটা দেখবে এই সোর্স থেকে এই সির কাছে আসার যে শর্টেস্ট পাথ আছে, সেই শর্টেস্ট পাথে এই ডি আছে না ই আছে না এফ আছে, একজন থাকবে। তো একজন যদি থাকে ধরো সেইটা হচ্ছে ই, তাহলে এই বাকি দুইজনেরটা আর ফরওয়ার্ড করবে না, সে রিজেক্ট করে দেবে, ডিসকার্ড করে দেবে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে তোমার রিভার্স পাথ ফরওয়ার্ডিং এ এইভাবে ফ্লাডিং করে। এটা হচ্ছে মানে তুমি যদি এক কথায় জানতে চাও এইভাবে জিনিসটা কাজ করে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে তোমরা স্লাইডে দেখবা যে কন্ট্রোল ফ্লাডিং এ আমরা সিকোয়েন্স নাম্বারের পরে যেটা দেখলাম রিভার্স পাথ ফরওয়ার্ডিং, ঠিক আছে। এটা দেখো যে the router simply discards the incoming packet without forwarding it on any outgoing links. Such a packet can be dropped because the router knows it either will receive or already has received a copy of this packet, ঠিক আছে, that is on its own shortest path back to the center, ঠিক আছে। মানে আমি যে কথাটা বললাম এইটাই এখানে লেখা, বাট তোমরা তোমাদের মতো করে বুঝাই লিখবা, বানাই লিখবা, সমস্যা নেই, মানে বানাই লিখবা বলতে নিজের মতো না, মানে আমি যে কথাগুলো বলছি এইভাবে বুঝাই লিখবা, দ্যাটস ইট। তোমার যে এই ভাষায় লেখা লাগবে তা না, ঠিক আছে। সো এখন দেখো এখানে একটা মানে ছবি দেখানো হয়েছে, ছবি কিভাবে এখান থেকে বুঝবা, দেখো এর মানে প্যাকেট পাঠাচ্ছে সির কাছে আর ডির কাছে, তো এ সি আর বির কাছে চলে গেল, চলে যাওয়ার পরে দেখো সি এই যে বির কাছ থেকে যেটা পাঠাচ্ছে, এই যে সামনে একটা মানে ছোট্ট রেক্ট্যাঙ্গেল আছে, এটার মানে হচ্ছে ডিসকার্ড করে দেয়া, আর যার সামনে হচ্ছে কোনো স্কোয়ার নাই, তার মানে সেটা একসেপ্ট করা। তো এখানে দেখো এটা ডিসকার্ড করে দিচ্ছে বি থেকে যেটা আসছে, কেন, কেননা এই সোর্স তো এ, আর সির কাছে যে প্যাকেটটা আসবে
এই প্যাকেটটা যে আসছে, ঠিক আছে, এ থেকে সি তে আসা শর্টেস্ট পাথে বি নাই, তার সে বির প্যাকেটটা ডিসকার্ড করে দিচ্ছে। আবার বিও দেখতেছে এ থেকে বি তে আসার শর্টেস্ট পাথে সি নাই, তো তার মানে সির প্যাকেটটা সে ডিসকার্ড করে দিচ্ছে, তাহলে দুইটা ডিসকার্ড হয়ে যাবে। তাহলে আমরা আনকন্ট্রোল ফ্লাডিং এ যেই লুপ থাকার কারণে যেই ব্রডকাস্টিং স্টর্মিং প্রবলেমটা ফেস করছিলাম, এইটাতে আর সেই প্রবলেম হচ্ছে না, ডিসকার্ড করে দিচ্ছে, কাজ শেষ। দেন সি আবার কাকে কাকে ফরওয়ার্ড করছে, এফ আর ই কে, তো এফ আর ই কে সেই দুইটা একসেপ্ট হচ্ছে, আবার বি পাঠাচ্ছে ডি কে। তারপরে ই যখন এফ কে পাঠাবে সেটা ডিসকার্ড করবে, কেন? কেননা এ থেকে এফ এ আসার জন্য ই শর্টেস্ট পাতে নাই, কেননা এ থেকে এফ এ আসার জন্য শর্টেস্ট পাতে আছে সি, তো সে সিটটা একসেপ্ট করবে, ইটটা করবে না। আবার অনুরূপ ভাবে ই যখন এফ থেকে পাচ্ছে, সে দেখবে যে এ থেকে এফ এ ই তে আসা শর্টেস্ট পাতে এফ নাই, সি আছে, তাই সিটটা একসেপ্ট করবে, এফ এরটা একসেপ্ট করবে না। সো এইভাবে জিনিসটা একটা সময় সবাই প্যাকেট পেয়ে যাবে এবং তোমার ব্রডকাস্টিং থেমে যাবে, মানে ফ্লাডিংটা থেমে যাবে। সো এটাকে বলে কন্ট্রোল ফ্লাডিং। সো কন্ট্রোল ফ্লাডিং দুই ভাবে শিখলে, একটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার দিয়ে, আর একটা হচ্ছে রিভার্স পাথ ফরওয়ার্ডিং। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হুম, না স্যার। আচ্ছা। সো এখন তোমরা বুঝতে পারছো যে আমরা কন্ট্রোল ফ্লাডিং এ যখন আসলাম, আমরা আসলে টোপোলজিটা ইম্পর্টেন্ট, টোপোলজি মানে কোন রাউটারের সাথে কানেক্টেড, তার সাথে তার ডিস্টেন্স কত, এই ব্যাপারগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা কনসিডারেশন এই যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। সো এইগুলো ইউজ করে আমরা এখন অ্যালগোরিদম দেখবো, সেটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং। মানে হচ্ছে একটা রাউটার আর একটা রাউটার থেকে কত ডিস্টেন্সে আছে, সেইটাকে জাজ করে সে দেখবে যে মিনিমাম ডিস্টেন্সে কে, মানে কার কত কাছে কোন রাউটার আছে, ঠিক আছে। সো এইটা হিসাব করার জন্য প্রতিটা রাউটার, ঠিক আছে, তার নিজস্ব একটা রাউটিং টেবিল ইউজ করে। এই যে দেখো যে এখানে নোড আছে তিনটা, মানে তিনটা রাউটার আছে এক্স ওয়াই জেড, প্রতিটা রাউটার তার নিজস্ব মেমোরিতে এই তিনটা টেবিল রেখে দেবে, যার যার টেবিল তার তার কাছে থাকবে। এই যে দেখো এটা হচ্ছে রাউটার এক্স এর টেবিল, এটা রাউটার ওয়াই এর টেবিল, এটা রাউটার জেড এর টেবিল। তার টেবিলে প্রতিটা রাউটার তার নিজস্ব টেবিলে একটা ম্যাট্রিক্স রাখে, সেই ম্যাট্রিক্সে এটাকে বলে ডিস্টেন্স ভেক্টর টেবিল। ডিস্টেন্স ভেক্টর টেবিলে কি রাখে, বা রাউটিং টেবিল এখানে কি রাখে, সে দেখো যে এই কলাম বরাবর যতগুলো রাউটার আছে সবাই থাকে, রো বরাবরও যতগুলো রাউটার আছে সবাই থাকে, আর এখানে হচ্ছে ডিস্টেন্স গুলো রাখে। যেমন এই যে জিরো, মানে এক্স থেকে এক্স এর ডিস্টেন্স হচ্ছে জিরো, মানে এক্স নিজেই তো নিজের কাছে পাঠাইলে ডিস্টেন্স তো জিরোই হবে, ঠিক আছে। সো এক্স থেকে ওয়াই এর ডিস্টেন্স 2, এক্স থেকে জেড এর ডিস্টেন্স জেড, ওয়াই থেকে এক্স এর ডিস্টেন্স ইনফিনিটি, মানে সে ওয়াই এক্স এর কাছে এখন ডিরেক্ট যাইতে পারে না, ঠিক আছে, মানে এক্স ওয়াই থেকে এক্স এ যাওয়া সম্ভব না। ইনফিনিটি মানে হচ্ছে যাওয়া ইম্পসিবল। তো ইম্পসিবল অনেক কারণে হইতে পারে, হতে পারে যে ওয়াই এক্স এর সাথে কানেক্টেড না, আবার হতে পারে হঠাৎ করে ডাউন হয়ে গেছে, একটা রাউটার বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, সে আর কানেক্টেড নাই। এরকম অনেক গুলো কারণ হইতে পারে, রাউটার ডাউন হইতে পারে, রাউটার মানে ইয়ে হইতে পারে, কোনো সাময়িক ভাবে কোনো ত্রুটি দেখা দিতে পারে। সো এই টেবিল দেখে একটা রাউটার বোঝা যায় যে কাকে কাকে মেসেজ পাঠাইতে পারবে আর কাকে কাকে পাঠাতে পারবে না, কাকে কার কাছে সে রিচ করতে পারবে, কার কাছে সে রিচ করতে পারবে না। সো এটা একদম মানে জাস্ট এই টেবিলটা লুক আপ করে একটা রাউটার ডিসিশন নিয়ে নেয়। এখন আমাদের যা করতে হবে, ইনফরমেশন গুলো এই রাউটারে আপডেট করা লাগবে এই টেবিলে ইনফরমেশন আপডেট করে দিয়েই রাউটারকে বুঝাইতে হবে যে হ্যাঁ তুমি একে একে রিচ করতে পারবা, একে একে পারবা না, ঠিক আছে। তো এইটাই আমরা ডিভিআর এর মাধ্যমে দেখব, ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদম, ঠিক আছে। এটার কাজ হচ্ছে এই অ্যালগোরিদমটা চালানোর মাধ্যমে, প্রতিটা রাউটার এই অ্যালগোরিদমটা চালানোর মাধ্যমে সে বুঝতে পারে যে ওই ডিস্টেন্স গুলো মেজার করে রাখে, ঠিক আছে, যে কার কাছে শর্ট, মানে কে, মানে তোমার শর্টেস্ট ডিস্টেন্সটা কত এই রাউটার থেকে, মানে সব রাউটারের কাছেই তো একটা কি থাকে, রাউটিং টেবিল থাকে, ওই টেবিলে ওই পার্টিকুলার রাউটার থেকে অন্য সব রাউটারে যাওয়ার মানে মিনিমাম ডিস্টেন্সটা কত, সেটা হচ্ছে ওখানে থাকে। এবং এই যে তথ্যগুলো ইউজ করে সে হচ্ছে ডেটা ফরওয়ার্ড করে, ঠিক আছে। সো এই যে এতক্ষণ দেখালাম কন্ট্রোল ফ্লাডিং, যে শর্টেস্ট পাথে আছে কিনা, এই জিনিসগুলো তথ্যগুলো সে ওই রাউটিং টেবিল থেকে বোঝা যায় শর্টেস্ট পাথে আছে কিনা। এটা তো আর মুখ দিয়ে সে বলে না একে অপরের সাথে, বা চোখে দেখেও ডিসিশন নেয় না মানুষের মতো, ঠিক আছে। ওরা তো আর এত বুদ্ধিমান না, এটা জাস্ট একটা ডিভাইস, তুমি যেভাবে প্রোগ্রাম করে রাখবা সেভাবে সে অ্যাক্ট করবে।
সো এখানে তার বুঝার কিছু নাই, সে জাস্ট ইনস্ট্রাকশন ফলো করবে, সেভাবে কাজ করবে। ঠিক আছে, সো এই জিনিসগুলা এই যে এই অ্যালগোরিদম দিয়ে মেনটেন করা হয়, যে ডিসটেন্স গুলো কত আছে এখন। ঠিক আছে, সো এই যে আমরা এখন এই অ্যালগোরিদমটা দেখব। এখন এই অ্যালগোরিদমটা আমি আজকে তোমাদের এমনি ব্রিফলি আলোচনা করব, এবং কালকেও হচ্ছে এইটা নিয়েই আলোচনা করব। ঠিক আছে, যেন তোমরা এটা ভালোভাবে বুঝতে পারো, কোনো যেন মানে ঝামেলা না হয় বুঝতে। সো মেইনলি দেখো যে এই ডিসটেন্স ভেক্টর অ্যালগোরিদমটা হচ্ছে একটা ইটারেটিভ, অ্যাসিনক্রোনাস এবং ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, সো এখন এই তিনটা তার বৈশিষ্ট্য বলা হয়েছে। এখন এই তিনটা কেন বৈশিষ্ট্য, তার জাস্টিফিকেশন এখানে দেওয়া হয়েছে যে এই বৈশিষ্ট্যগুলো কেন। এই ডিসটেন্স ভেক্টর রাউটিংটা ডিস্ট্রিবিউটেড বলা হচ্ছে এই কারণে যে এখানে যতগুলো রাউটার আছে, এই যে এখানে যতগুলো রাউটার আছে, এখানে তো একটা টোপোলজি আছে, কে কার সাথে কানেক্টেড, এগুলো সব ওয়্যার, চিন্তা করো ওয়্যার দিয়ে কানেক্টেড। ঠিক আছে, সো এইটাকে ডিস্ট্রিবিউটেড বলা হচ্ছে এই কারণে যে এই যে প্রতিটা রাউটার তার নাইবরের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে, সে আবার তার নাইবার গুলোকে তার আপডেটেড ইনফরমেশনটা শেয়ার করে। ঠিক আছে, সো এটাই বলতেছে যে ইস নোড, নোড বলতে তুমি রাউটার বুঝো, ইস নোড রিসিভস সাম ইনফরমেশন ফ্রম ওয়ান অর মোর ইটস ডিরেক্টলি অ্যাটাচড নাইবারস। নাইবার তো ডিরেক্টলি কানেক্টেড থাকে, মানে ডিরেক্টলি কানেক্টেড নাইবার থেকে সে হচ্ছে কি করে, ইনফরমেশন কালেক্ট করে। কোন ইনফরমেশন, এই যে সবার তো একটা রাউটিং টেবিল থাকে, এই টেবিলের ইনফরমেশন নেয়। ঠিক আছে, ইনফরমেশনটা নেয়, নেয়ার পরে সে কি করে, একটা ক্যালকুলেশন করে, তার যত নাইবার আছে সবার কাছ থেকে ওই রাউটিং টেবিলে ইনফরমেশন নিয়ে সে নিজে নিজে একটা ক্যালকুলেশন চালায় দেন কি করে, যে রেজাল্টটা তার সে পায়, মানে তার নিজস্ব রাউটিং টেবিলটা আপডেট করে, সে তার নাইবার গুলোর ইনফরমেশন নিয়ে সে তার নিজস্ব রাউটিং টেবিলের ইনফরমেশন আপডেট করার পরে সে কি করে, ওই আপডেটেড রাউটিং টেবিলের যে ইনফরমেশন বা রেজাল্ট, সেটা কি করে তার নাইবার গুলোকে আবার দেয় এই কারণে যে তারা যেন তার ইনফরমেশন থেকে যদি কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন পায়, তাহলে সেটা সে সেই হিসাবে তাদের রাউটিং টেবিলটা আপডেট করে নেবে। তার মানে জিনিসটা এইরকম যে এখানে ফাইন টিউনিং হয়, যে ধরো একটা রাউটার তার নাইবার গুলো থেকে, নাইবার দেখা যাচ্ছে 4টা নাইবার আছে, তার 4টা থেকে 4টা রাউটিং টেবিল সে নিবে, 4 জনের কাছ থেকে নিয়ে সে নিজস্ব একটা ক্যালকুলেশন চালাবে। সেই ক্যালকুলেশনটা হচ্ছে এই ডিভিআর অ্যালগোরিদম চালায়, সে তার রাউটিং টেবিলটা আপডেট করার দরকার হলে করবে, করার পরে সেই তার আপডেটেড রাউটিং টেবিলটা আবার কি করবে, সবার সাথে শেয়ার করবে, তার নাইবরের সাথে। তার মানে গিভ অ্যান্ড টেক সিস্টেম, এবং সবাই সবার কাছ থেকে শিখতেছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। তারপরে বলা হচ্ছে এটা ইটারেটিভ। সো এটা ইটারেটিভ কেন বলা হচ্ছে, যে এই যে নাইবরের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আবার সে আপডেট করে, নিজের রাউটিং টেবিলটা আপডেট করে সবার সাথে, সব নাইবরের সাথে আবার শেয়ার করতেছে। তো এইটা চলতেই থাকে যতক্ষণ না দেখে যে তাদের রাউটিং টেবিলে আর চেঞ্জ করার কোনো অপশন নাই, মানে আর চেঞ্জ করার কিছু দরকার নাই, তারা সবাই সবকিছু জানে, সবার ইনফরমেশন সবার কাছে আছে, এবং এই ইনফরমেশন এই মুহূর্তে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, ধরো বারবার নিয়ে ক্যালকুলেশন করে দেখে যে আগে যে অবস্থায় ছিল এখনো সেই অবস্থায় আছে তার রাউটিং টেবিল, তার মানে কি রাউটিং টেবিলটা কনভার্স করে গেছে, এখন আনচেঞ্জড, আর চেঞ্জ হবে না, তখন সেটা কি থেমে যাবে। সো তার মানে কয়েকটা ইটারেশন লাগবে, আর এটা ইটারেটিভলি ততক্ষণ চলবে যতক্ষণ দেখবে যে তার নিজস্ব রাউটিং টেবিলটা আপডেটেড হচ্ছে প্রতি ইটারেশনে। যখন দেখবে যে পরপর 2টা ইটারেশনে কোনো আপডেট হচ্ছে না রাউটিং টেবিল, তার মানে তার এখন আর এটা চালানোর দরকার নেই, সে সেই মুহূর্তে স্টপ করবে তার অ্যালগোরিদমটা। ঠিক আছে, তো সেই কারণে এটাকে বলা হচ্ছে ইটারেটিভ, একবারে চেঞ্জ হবে না, ইটারেটিভলি চেঞ্জ হইতে হইতে রাউটিং টেবিলটা একসময় কনভার্স করবে। ঠিক আছে, সো আমি এই যে এটা দেখাবো, এখানে দেখো সেই ইটারেশনটাই দেখানো হয়েছে, এখানে 3বার ইটারেশন চলছে, এই যে কলামগুলো এক একটা ইটারেশন, প্রতিটা ইটারেশনে দেখো এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, কিন্তু এখানে চেঞ্জ হয়েছে এটা খেয়াল করলে দেখো, এখানে ইনফিনিটি আছে, পরের ইটারেশনে এখানে কিন্তু ভ্যালু চলে আসছে, তারপরে ইটারেশনে দেখো আর চেঞ্জ হয় নাই তেমন। ঠিক আছে, কয়েকটা চেঞ্জ হয়েছে, আর পরের ইটারেশনে আর চেঞ্জই হবে না, যা আছে তাই থাকবে, তো সেই কারণে এটা স্টপ হয়ে গেছে। সো এটা এই কারণে বলা হচ্ছে ইটারেটিভ। তারপরে বলা হচ্ছে অ্যালগোরিদমটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম যে অ্যাসিনক্রোনাস এই কারণে যে সবাই এখানে একসাথে, কিন্তু এমন না যে সবাই এখানে একসাথে অপারেট করতেছে, আগে সে নাইবারের কাছ থেকে নিচ্ছে, নেয়ার পরে তার আপডেট হচ্ছে, দেন আবার সবাইকে দিচ্ছে, দেন আবার পরবর্তীতে আর একজন আপডেট হচ্ছে, তো এই কারণে হচ্ছে অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, এমন না যে একটা ভ্যালু সবার কাছে চলে যাচ্ছে এবং সবাই একসাথে আপডেট হচ্ছে, ব্যাপারটা তা না। ঠিক আছে, মানে ইনফরমেশন নেওয়ার পরে বাকি
তার নাইবারটা আপডেট হবে। সেই কারণে এটাকে বলা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। তার মানে আমার মানে ডেটা প্যাকেটটা এক্স থেকে ওয়াই তে যাওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্স কত বা মিনিমাম কস্ট কত। তো এখানে দেখো একটা ইকুয়েশন দিছে, মিনিমাম অফ ভি সি এক্স ভি প্লাস ডি ভি ওয়াই। ঠিক আছে, তো এই ভিটা হচ্ছে এই এক্স এর সাথে কানেক্টেড যতগুলো নাইবার সবাই, এবং ভি থেকে ওয়াই। তো তার মানে জিনিসটা আমি যদি এখন ডিরেক্টলি তোমার এইখানে এসে বুঝাই, এখানে এই যে এখানে ধরো এই যে এখানে তুমি ওই সূত্রটা, এই যে এই সূত্রটার এলাবোরেশন এইখানে, এই যে এই সূত্রটার এলাবোরেশন হচ্ছে এইখানে। সো ধরো ডি ইউ জেড, ডি ইউ জেড মানে বুঝাচ্ছে হচ্ছে ইউ থেকে জেড এ যাওয়ার মিনিমাম ডিস্টেন্সটা কত, এটা আমার বের করতে হবে। সো তোমাদের পরীক্ষায় ধরো এইরকম একটা টোপোলজি দেয়া থাকবে এবং তোমাদের বের করতে হবে যে এইরকম ধরো তোমাকে বলা হলো ডি ইউ জেড, তার মানে এর মানে হচ্ছে আমি চাইছি ইউ থেকে জেড এ যাওয়ার মিনিমাম ডিস্টেন্স কত, এই যে ইউ এইটা জেড। তো এইটা তোমাকে বের করতে হলে প্রথমে দেখতে হবে যে ইউ এর নাইবার কয়টা আছে। তো ইউ এর নাইবার আছে কয়টা, এক্স ভি আর ডাব্লিউ, তাই না? তিনটা নাইবার না? শুনতে পাচ্ছ আমার কথা সবাই? জি স্যার। হ্যাঁ, ইউ এর দেখো তিনটা নাইবার আছে এক্স ভি আর ডাব্লিউ। এখন এখানে যেটা করতে হবে তোমাকে, এই তিনটা নাইবার থাকার কারণে তোমাকে এই তিনটা নাইবারের থ্রু দিয়ে তিনটা পাথ হিসাব করতে হবে, করে তোমার মিনিমাম ডিস্টেন্সটা যেটা হবে এই তিনটা পাথের ভিতরে যেটা মিনিমাম হবে সেটাই হচ্ছে শর্টেস্ট পাথ, এবং সেটাই হচ্ছে আমার ডিস্টেন্সটা। তো এটা কিভাবে, প্রথমে ইউ এর তিনটা নাইবার আছে এক্স ভি ডাব্লিউ। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখি যে ভি থ্রো দিয়ে যদি যাই তাহলে কি অবস্থা হয় দেখি। তো আমাদের বের করতে হবে যে ইউ থেকে ভি তে যাওয়ার ডিস্টেন্স প্লাস ভি থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স কত। ঠিক আছে, এইটা আমাদের লাগবে। তো এখন তারপরে দ্বিতীয় পাথটা কোনটা, ইউ থেকে এক্স এ যাবে, এক্স থেকে জেড এ যাওয়ার যে শর্টেস্ট ডিস্টেন্স সেইটা। তারপরে ইউ থেকে ডাব্লিউ তে যাবে প্লাস ডাব্লিউ থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স কত, এইটা। সো এটা হচ্ছে তিনটার ভিতরে মিনিমাম যেটা হবে সেটাই। সেটা ক্যালকুলেশনে দেখো যে এই যে সিইউভি, সিইউভি মানে ইউ থেকে ভি তে যাওয়ার ডিস্টেন্স, আর ডিভিজেড মানে ভি থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স। মাথায় রাখো এটা হচ্ছে শুধু ডিস্টেন্স, এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। ডি থাকলে শর্টেস্ট আর সি থাকলে জাস্ট ডিস্টেন্স। তো মানে তার সাথে তার ডিস্টেন্সটা কত, এই যে তুমি গ্রাফ থেকেই পেয়ে যাবা। তো সির ভ্যালুটা তুমি গ্রাফ থেকেই পেয়ে যাবা, আর ডি এর ভ্যালুটা এটা তোমাকে বের করতে হবে। তো এখন দেখো যে তুমি এখানে এই যে ডি ইউ জেড, এটাকে তোমাকে ইউ থেকে জেড এ যাওয়ার জন্য তোমাকে দেখতে হবে এই যে যেটা বললাম ইউ এর তোমার কতগুলো নাইবার আছে ভি এক্স ডাব্লিউ। তো তোমাকে এই তিনটা থ্রো দিয়েই তিনটা পাথ হবে, যতগুলো নাইবার হবে ততগুলো পাথ হিসাব করতে হবে, এবং ওই পাথগুলোর ডিস্টেন্স আলাদা আলাদা ভাবে বের করে মিনিমামটা নিতে হবে তোমার। তো আমি প্রথমে ধরো ভিতে যাব, তাহলে সি ইউ ভি মানে ইউ থেকে ভিতে গেলাম প্লাস ডি ভি জেড মানে হচ্ছে ভি থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স। তো সি ইউ ভি হচ্ছে কত ডিস্টেন্স, 2। তো এই যে দেখো প্রথমে 2, ভি থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স কত দেখো, ভি থেকে জেড আমি অনেক ভাবে যাইতে পারি, ভি থেকে ডাব্লিউ তারপরে জেড, ভি থেকে এক্স ডাব্লিউ তারপরে জেড, ভি থেকে এক্স ওয়াই তারপরে জেড। ইভেন আমি এইরকমও করতে পারি, ভি থেকে প্রথমে ইউ তে গেলাম দেন এক্স এ দেন আবার ডাব্লিউ দেন আবার জেড। অনেকগুলো পাথ থাকতে পারে, বাট তোমার শর্টেস্ট পাথ বের করতে হবে। তো শর্টেস্ট পাথ কোনটা হইতে পারে, এই যে দেখো যে তুমি প্রথমে এখানে গেলে ভি থেকে এক্স, এক্স থেকে ওয়াই, এক্স ওয়াই থেকে জেড, তাহলে 2 আর 1 এ 3 আর 2 এ 5, এর থেকে কমে কোনো পাথ তুমি পাবা না। সো এটা দেখো এখানে 5 বসাইছে। ঠিক আছে, তাহলে 2 প্লাস 5 এটা গেল, মানে ইউ থেকে ভি তে যাওয়ার ডিস্টেন্স 2 আর ভি থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে 5। সো প্রথম পাথ শেষ। এবার দ্বিতীয় পাথ, এই যে সি ইউ এক্স, ইউ থেকে এক্স এ যাওয়ার ডিস্টেন্স প্লাস ডিএক্স জেড, এক্স থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স। তো ইউ থেকে এক্স এ যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 1,
আর এক্স থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে এইটাই, এই যে 1 আর 2, এই যে এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, 2 প্লাস 1 মানে 3, এর থেকে কমে যাওয়া সম্ভব না। তুমি এটা দেখতে পারো অল পসিবল কম্বিনেশনে চেক করে দেখতে পারো, এর 3 এর মানে কমে যাওয়া সম্ভব না। সো এই 3, তাহলে 3 প্লাস 1 এটা 4। দেন আর একটা পাথ বাকি, সেটা হচ্ছে এই ডাব্লু। তো আমরা কি করব, এই যে সি ইউ ডাব্লু, মানে ইউ থেকে ডাব্লু যাব, দেন ডাব্লু থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট পাথ। সো দেখো ইউ থেকে ডাব্লু তে যাওয়ার শর্টেস্ট মানে ডিস্টেন্স হচ্ছে সি ইউ ডাব্লু হচ্ছে 5। এখন ডাব্লু থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট পাথ কত? তো এখানে খেয়াল করলে বুঝবা ডিরেক্টলি কানেক্টেড আছে জেড এর সাথে, বাট তার কস্ট হচ্ছে 5। বা ডাব্লু যদি ওয়াই এর থ্রো দিয়ে যায় তার কস্ট হয় 3। সো সে ডিরেক্ট আর যাবে না, সে ওয়াই এর কস্ট থ্রো দিয়ে যাবে। সো 1 প্লাস 2 3, এই যে টোটাল হচ্ছে এই যে 3, আমরা ডি ডাব্লু জেড হচ্ছে 3। সো এখন 3টা পাথ পাইছে, 3টা পাথের ডিস্টেন্স কত? একটা হচ্ছে 7, 2 প্লাস 5 7 একটা পাথের ডিস্টেন্স, আর একটা পাথের ডিস্টেন্স হচ্ছে 3 প্লাস 1 4, আর একটা হচ্ছে 5 প্লাস 3 মানে 8। তাহলে 7 4 8। তো এই তিনটার ভিতরে, 3টা পাথের ভিতরে মিনিমাম কোনটা? 4। সো এটাই হচ্ছে ডি ইউ জেড এর ভ্যালু হচ্ছে 4। তার মানে ইউ থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে 4। এবং এইটা ডেটাবেসে সেভ রাখবে সে, পরবর্তীতে যখন ডি ইউ জেড লাগবে ডিরেক্টলি সে একবারে জাস্ট রিড করবে এবং কস্টটা বুঝে ফেলবে। সো এই যে এখানে যেই তুমি মানে ইকুয়েশনটা দেখলে, এইটার এলাবোরেশন ফর্ম হচ্ছে এইটা, যে তোমার এই যে ডিএক্স ওয়াই মানে এক্স থেকে ওয়াই তে নিয়ে যাওয়ার মিনিমাম ডিস্টেন্স কত। তো তোমাকে দেখতে হবে এই যে মিনিমাম অফ অল ভি, অল ভি মানে বুঝাচ্ছে এক্স থেকে এক্স এর যতগুলো নাইবর আছে সবাইকে ভি দ্বারা ডিনোট করতেছে। তো এক্স এর যদি 4টা নাইবর হয় তাহলে সে কি করবে, এই 4টা পাথের কস্ট হিসাব করবে। ঠিক আছে, এই যে এক্স থেকে প্রথমে ভি তে যাওয়ার, দেন ভি থেকে ওয়াই তে যাওয়ার। এখন ভি হচ্ছে এ সেট অফ নোড, যেই সেটে থাকবে তার সমস্ত নাইবার গুলা। তো এখানে দেখো নাইবার আছে 3টা, এক্স ভি ডাব্লু। তাই এখানে হচ্ছে তোমার এই যে 3টা পাথ হিসাব করছে, 1 2 3। তারপরে মিনিমাম কাজটা বের করে দিছে। সো এটাই হচ্ছে তোমার শর্টেস্ট পাথ বের করার ওয়ে। এবং ডি এক্স ওয়াই বলতে যা বোঝাচ্ছে সেটা আমি বললাম। ঠিক আছে, সো তোমাদের যেটা হচ্ছে আমি এখানে বেশি মানে আজকে যে তোমাদের বলছিলাম যে অনেক ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ানো হবে। সো তোমরা বাসায় হচ্ছে আজকে এটা দেখবা খুব ভালো করে, যে তোমাদের হচ্ছে এই ডি ইউজেড এই জিনিসটা এইটা হচ্ছে এটার বুঝার মেইন হচ্ছে থিম, ডিভিআর বুঝার। ঠিক আছে, এই জিনিসটা যখন বুঝে ফেলবা তখন আমরা এই টেবিলটা কিভাবে পেলাম এইটা থেকেই ক্লিয়ারলি আমরা মানে এই সবই এই ক্যালকুলেশন এই টেবিলে। ঠিক আছে, এই যে আমরা এই ভ্যালুগুলো বসাচ্ছি এই ক্যালকুলেশন করে করে বসাচ্ছি। ঠিক আছে, সো মেক শিওর এই এই জিনিসটা খুব ভালোভাবে বুঝো। তো তোমাদের আমি তো বুঝালাম, এখন কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো, আর বাসায় এই জিনিসটা নিজে নিজে করবা, শুধু এই পেজটা যে ডি ইউ জেডটা কিভাবে বের হলো। তো তোমরা এইভাবে অনুরূপ ভাবে বের করতে পারো ডি ইউ ওয়াই, ডি ইউ ডাব্লিউ। ঠিক আছে, জাস্ট এটা একটা নিজেরা প্র্যাকটিস টেস্ট করলে তারপরে, এবং তুমি লাস্টে দেখবা যে এটা মানে ক্রস চেক করার জন্য ইউ থেকে জেড এ যাওয়ার মিনিমাম ডিস্টেন্স তুমি যে 4 বের করছো, এখান থেকে তুমি নিজে চোখ বুলাইয়ে দেখতে পারো যে তোমারটা ঠিক আছে কিনা। তো দেখো যে মিনিমাম ডিস্টেন্সটা এই যে এখান থেকে 1 2 আর 2 4, এইটাই মিনিমাম ডিস্টেন্স। তুমি চোখ মানে দেখেই বের করে ফেলতে পারো, চোখে দেখে। বাট এইটা তোমাকে ম্যাথমেটিক্যালি করা লাগবে পরীক্ষায় অবশ্যই, তা না হলে আন্দাজ এখান থেকে দেখে বসাই দিলে এটা কিন্তু হবে না। তোমাকে কিভাবে পেলে সেইটা মেইনলি দেখতে চাওয়া হবে। ঠিক আছে, তাছাড়া তুমি যে এইটা তো তুমি অ্যাজ এ হিউম্যান তোমাকে আর একটু বড় এখানে টোপোলজি দিলেও তুমি কিন্তু চোখে দেখে বের করে ফেলতে পারো, ও আচ্ছা শর্টেস্ট ডিস্টেন্স, এইভাবে দুই একটা ক্রস চেক করে করে বললে হ্যাঁ এই পথটাই শর্টেস্ট। সো 1 প্লাস 2 1 প্লাস 1 2 2 প্লাস 2 4। সো এটাই অ্যান্সার। বাট তোমাকে বুঝতে হবে কিভাবে এটা আসতেছে, কেননা রাউটার তো আর ওইভাবে চোখে দেখে কাজ করে না, রাউটার একটা অ্যালগোরিদম মেনে চলে। সেই অ্যালগোরিদমটা এই যে এইখানে শর্টেস্ট ডিস্টেন্স পাথ বের করার ইকুয়েশনটা ফলো করেই সে কাজ করে। সো তোমাদের এই কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই? না স্যার। ওকে, তাহলে তোমরা হচ্ছে এইটা ভালো করে পড়ো। আমি হচ্ছে নেক্সট দিন আবার ডিভিআর থেকে শুরু করব, এইটা জাস্ট হচ্ছে ওই এটা বুঝাই দিব, তাহলে ডিভিআরটা